আচ্ছা, একটু ভেবে দেখুন তো, আমাদের সবার বাড়িতে ঠাকুমার ওষুধের বাক্সে অযত্নে পড়ে থাকা ওই ছোট্ট আটপোড়ে গাঢ় সবুজ রঙের টিউবটার কথা মনে আছে? বরুলিনের কথা বলছেন তো? হ্যাঁ, সবার বাড়িতেই তো থাকে ওটা। একদম ঠিক ধরেছেন। কিন্তু আমরা রোজকার জীবনে এত বেশিবার এই জিনিসটা দেখেছি যে এর ভেতরের আসল গল্পটা নিয়ে কখনো সেরকম মাথা ঘামাইনি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা চোখের সামনে থাকা অথচ না দেখার মতো। ঠিক তাই। কিন্তু সাম্প্রতিক দিল্লি হাইকোর্টের একটা ট্রেডমার্ক সংক্রান্ত আইনি রায়ের শত শত পাতার নথি ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার নজরে এলো। তাই নাকি? আইনি নথিতে বরুলিন? হ্যাঁ, ওই আইনি নথির সাথে পুরনো দিনের কিছু ব্যবসা বাণিজ্যের রিপোর্ট আর কিছু আর্কাইভাল ম্যাগাজিন মিলিয়ে একটা রোমাঞ্চকর ইতিহাস চোখের সামনে ভেসে উঠল। ওই ছোট্ট সবুজ টিউবটা কিনা একসময় আস্ত ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। ও আচ্ছা, এটা কিন্তু দারুণ একটা দিক। একটা সাধারণ অ্যান্টিসেপটিক ক্রিম কিভাবে একটা বিপ্লবের হাতিয়ার হয়ে উঠল। একদম। আর শুধু বিপ্লবের হাতিয়ার নয়, সেখান থেকে প্রজন্মের পর প্রজন্মের বিশ্বস্ত পারিবারিক পণ্যে রূপান্তরিত হয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই বোরোলিন নিয়ে কথা বলবো। চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। কিভাবে একটা সাধারণ মলম একটা জাতির সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো, সেটাই আমাদের আজকের মিশন। দারুণ একটা বিষয়। আর এখানেই গল্পটা একটা সাধারণ রূপচর্চার সামগ্রীর গণ্ডি পেরিয়ে যায়। এটা শুধু একটা কসমেটিক প্রোডাক্টের ইতিহাস নয় মোটেও। তাহলে এটাকে আমরা কিভাবে দেখতে পারি? আসলে এটা হলো চরম প্রতিকূলতার মাঝে একটা পরাধীন দেশের আত্মনির্ভর হয়ে ওঠার লড়াই। কিভাবে একটা দেশীয় উদ্যোগ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকে, আর আধুনিক যুগে এসে আইনগতভাবে নিজেকে একটা সুরক্ষিত ঐতিহ্যে পরিণত করে। বোরোলিনের যাত্রাটা ঠিক সেই মেকানিজমটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে। সময়টা একটু কল্পনা করা যাক। ধরুন 1929 সাল। হ্যাঁ, একটা উত্তাল সময়। একদম। একদিকে 1905 সালের বঙ্গভঙ্গ আর তার জেরে শুরু হওয়া স্বদেশী ও বয়কট আন্দোলনের আগুন তখনও মানুষের মনে দাউ দাউ করে জ্বলছে। আর ঠিক এই রাজনৈতিক প্রেক্ষাপটেই মঞ্চে আসছেন গৌরমোহন দত্ত নামের এক বাঙালি ব্যবসায়ী। কিন্তু গৌরমোহন দত্তের ব্যাকগ্রাউন্ডটা এখানে খুব জরুরি। ঠিক বলেছেন, কারণ এখানে একটা বিশাল বৈপরীত্য বা কন্ট্রাডিকশন আছে। গৌরমোহন দত্ত কিন্তু কলকাতার বড়বাজারে জি দত্ত অ্যান্ড কো নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ব্রিটেন থেকে বিদেশি ওষুধ আমদানি করতেন। হ্যাঁ, উনি নিজেই ছিলেন একজন ইম্পোর্টার। তো যিনি নিজেই ব্রিটিশ পণ্যের ডিলার, তিনি হঠাৎ করে কট্টর স্বদেশী হয়ে উঠলেন কেন? এই রূপান্তরের পেছনের কারণটা মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক দুই ছিল। গৌরমোহন ছোটবেলায় নিজের চোখে স্বদেশী আন্দোলনের চরম পর্যায়ে দেখেছিলেন। পাড়ায় পাড়ায় বিদেশি বস্ত্র পরানো, বা ধরুন ব্রিটিশ পুলিশের হাতে আত্মীয় স্বজনদের নির্মম অত্যাচার সহ্য করা। ও, তার ওই ঘটনাগুলো তার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। একদম তাই। তিনি খুব দ্রুত একটা সমীকরণ বুঝতে পেরেছিলেন। পরাধীন ভারতকে যদি সত্যিই স্বাধীন হতে হয়, তবে শুধু রাস্তায় নেমে স্লোগান দিলে তো আর চলবে না। সবার আগে ভারতকে আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে। ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের চেনটা ভাঙতে হবে। ঠিক। এটা অনেকটা আজকের দিনে কোনো বুটস্ট্র্যাপড লোকাল স্টার্টআপের গুগল বা অ্যামাজনের মতো বিশাল গ্লোবাল মনোপলিকে ভেঙে দেওয়ার চেষ্টার মতো। দারুণ একটা অ্যানালজি দিয়েছেন, কারণ সেই সময় ভারতের বাজারে তো বোরোফ্যাক্স নামের একটা ব্রিটিশ ক্রিমের একচেটিয়া আধিপত্য ছিল। হ্যাঁ, বোরোফ্যাক্স। ওটা ছিল বেশ দামি একটা পেট্রোলিয়াম জেলিভিত্তিক মলম। তো গৌরমোহন চাইলেন সরাসরি ওই ব্রিটিশ মনোপলিটাকে চ্যালেঞ্জ করতে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। শুধুমাত্র দেশপ্রেম আর আবেগ দিয়ে তো আর গুগল বা ওই আমলের বোরোফ্যাক্সকে টেক্কা দেওয়া যায় না। আপনার প্রোডাক্টেও তো দম থাকতে হবে, তাই না? এর বৈজ্ঞানিক ভিত্তিটা ঠিক কতটা মজবুত ছিল? তা একদম ঠিক জায়গায় আঘাত করেছেন। কারণ আবেগ দিয়ে ব্যবসা শুরু করা যায়, কিন্তু টেকা যায় না। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ওই বৈজ্ঞানিক ভিত্তির পেছনের মানুষটি। আচ্ছা, কে ছিলেন তিনি? 1928 সালের কথা বলছি। গৌরমোহনের বয়স তখন মাত্র 19 বছর। ফলিত রসায়ন বা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে তার কিন্তু কোনো প্রথাগত ডিগ্রি ছিল না। মাত্র 19 বছর, ভাবা যায়? হ্যাঁ, কিন্তু তিনি জানতেন একটা বিশ্বমানের প্রোডাক্ট বানাতে গেলে তার দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কটার সাহায্য প্রয়োজন। তাই তিনি সোজা চলে গেলেন
রাজাবাজার সায়েন্স কলেজে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মানে যাকে আমরা বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হিসাবে জানি, যিনি নিজেই দেশীয় শিল্পের বিকাশে একজন লেজেন্ড। ঠিক তাই। আর প্রফুল্লচন্দ্র রায় কিন্তু ওই ১৯ বছরের তরুণকে ফিরিয়ে দেন। তিনি গৌরমোহনের একাগ্রতা আর দেশপ্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন। সত্যি এটা একটা দারুণ ব্যাপার। বয়কট করলেই হবে না, মানে তার একটা দেশীয় উন্নত এবং সাশ্রয়ী বিকল্প মানুষের হাতে তুলে দিতে হবে। আচার্য রায় এই তরুণকে ক্রিম তৈরির একদম নিখুঁত বৈজ্ঞানিক ফর্মুলা তৈরিতে সাহায্য করলেন। তার গাইডেন্সেই তাহলে গৌরমোহন বুঝতে পারলেন কিভাবে এমন একটা মলম তৈরি করা যায় যা মানে ওই ব্রিটিশ বোরোফ্যাক্সের চেয়েও বেশি কার্যকরী হবে। একদম। আর শুধু কার্যকরী নয়, সাধারণ ভারতীয় কৃষকেরও যেন কেনার সামর্থ্যের মধ্যে থাকে, সেটাও নিশ্চিত করা হয়েছিল। আর তার পরের বছর মানে ১৯২৯ সালে গৌরমোহন নিজের বাড়িতেই তরুণী স্ত্রী কমলাবালার সহায়তায় এই ক্রিম তৈরি শুরু করেন। নাম দেওয়া হলো বোরোলিন। নামের পেছনের লজিকটাও কিন্তু বেশ সলিড, তাই না? হ্যাঁ, বোরো এসেছে এর মূল উপাদান বোরিক পাউডার থেকে, আর ওলিন এসেছে ল্যাটিন শব্দ ওডিয়াম বা তেল থেকে। আর প্যাকেটের ওই আইকনিক হাতির লোগোটার কথাও তো বলতে হয়। হ্যাঁ, ওই হাতির লোগোটা তো একটা মাস্টার স্ট্রোক ছিল। ওটা বেছে নেওয়া হয়েছিল স্থায়িত্ব, শক্তি এবং সিদ্ধিদাতা গণেশের প্রতীক হিসেবে। এই লোগোটার কারণেই কিন্তু সে সময় গ্রামের দিকে, মানে যেখানে হয়তো সবাই ইংরেজি নামটা পড়তে পারত না, সেখানে এটা হাতিওয়ালা ক্রিম নামে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল। আমরা যদি এর বৃহত্তর প্রেক্ষাপটটা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখব এই একটা সবুজ টিউব কিভাবে ব্রিটিশ অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে নীরব অথচ অত্যন্ত শক্তিশালী একটা প্রতিবাদ হয়ে উঠেছিল। একটা নীরব বিপ্লব বলা যায়। একদম। আজকের দিনে আমরা যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের কথা বলি না, গৌরমোহন দত্ত ১৯২৯ সালেই তার একটা অত্যন্ত সফল প্রোটোটাইপ তৈরি করে ফেলেছিলেন। কিন্তু এখানে আমার মনে একটা খটকা লাগছে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে শুরু হওয়া একটা প্রোডাক্ট স্বাধীনতা অর্জনের পর তো তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলার কথা। মানে আপনি বলছেন বিপ্লবের প্রতীকগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়? হ্যাঁ, ইতিহাস ঘাটলে তো আমরা সেটাই দেখি। উদ্দেশ্য অর্জনের পর সেগুলো আস্তে আস্তে জাদুঘরের কাচের বাক্সে জায়গা পায়। বোরোলিন সেখানে ব্যতিক্রম হলো কিভাবে? এটা বুঝতে গেলে ১৯৪৭ সালের ১৫ই আগস্টের একটা ঘটনার কথা বলতে হবে। ভারত যেদিন স্বাধীন হলো সেদিনকার একটা চমকপ্রদ ঘটনা আছে। আচ্ছা, কি ঘটনা সেটা? ওই দিন গৌরমোহন দত্তের কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ১ লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করেছিল। ১ লক্ষ টিউব বিনামূল্যে? হ্যাঁ, একটু ভেবে দেখুন ওই সময়কার লজিস্টিক্স আর এর ভেতরে বার্তার কথা। ১ লক্ষ টিউব বিনামূল্যে দেওয়া শুধু কোনো বাণিজ্যিক প্রচার বা মার্কেটিং গিমিক ছিল না। তাহলে এটা কি ছিল? এটা ছিল সদ্য স্বাধীন হওয়া একটা জাতির অর্থনৈতিক মুক্তির প্রতীকী উদযাপন। তারা মানুষকে বোঝাতে চেয়েছিল, রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি, এবার অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ গ্রহণ করুন। দারুণ একটা পয়েন্ট। তাহলে দিন শেষে এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? বিপ্লব শেষ হওয়ার পর কিভাবে এটা ঠাকুরদাদাদের হাত থেকে নাতি নাতনিদের নিত্যদিনের ব্যবহারের জিনিসে পরিণত হলো? এর পেছনে মূলত মানুষের প্রাত্যহিক জীবনের গল্পগুলোই কাজ করেছে। ঠিক বলেছেন। আমি আমাদের সোর্স মেটেরিয়াল থেকে একটা চমৎকার ব্যক্তিগত আখ্যানের কথা উল্লেখ করতে চাই। দেশভাগের উত্তাল সময়ে ঢাকা থেকে কলকাতায় আসা ১৫ বছরের এক নববধূর কথা ভাবুন। নাম চুনিবালা। হ্যাঁ, আমি ওই গল্পটা পড়েছি। বেশ ইমোশনাল একটা জার্নি। একদম। নিজের চেনা শহর, চেনা মানুষ ছেড়ে সম্পূর্ণ নতুন একটা পরিবেশে তিনি এসেছেন। তার সাথে আসা বিয়ের তত্ত্বের সোনার গয়নার বাক্সটিতে লাল মখমলে মোড়ানো অবস্থায় পরম যত্নে রাখা ছিল একটি সবুজ রঙের বোরোলিনের টিউব। ভাবা যায়, সোনার গয়নার পাশে একটা সাধারণ ক্রিমের টিউব। হ্যাঁ, পরবর্তীতে ওই একটা টিউব রান্নাঘরের ছোটখাটো পোড়া বা কাটাছেঁড়া সারাতে যেমন কাজে লেগেছে, তেমনি নতুন পরিবেশে ওই ঢাকা থেকে আনা জিনিসটা তাকে তার ফেলে আসা জীবনের একটা মানসিক আশ্রয়ও দিয়েছে। ঠিক এই জায়গাটাই আসল। এই মানসিক আশ্রয় এবং ব্যবহারিক কার্যকারিতা, মানে এই দুটোর অসাধারণ মিশ্রণই হলো বোরোলিনে টিকে থাকার আসল কারণ। মানে শুধু আবেগ দিয়ে তো আর এত বছর টিকে থাকা যায় না। একদমই না। আমরা শুধু আবেগের কথা বলছি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটাকে ভুলে গেলে চলবে না। কেন এই ক্রিমটা প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত হলো? কারণ
এর ফর্মুলাটা সত্যিই জাদুকরীভাবে কাজ করত। একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন, মানে এর ভেতরের কেমিস্ট্রিটা সাধারণ মানুষের ত্বকে ঠিক কিভাবে কাজ করত? ব্যাপারটা খুব সহজভাবে বললে বোরোলিনের প্রধান 3টি উপাদান হল বোরিক পাউডার, জিঙ্ক অক্সাইড এবং ল্যানোলিন। আচ্ছা, এই তিনটের কাজ কি? বোরিক পাউডার হলো চমৎকার একটা মাইল্ড অ্যান্টিসেপটিক, যা কাটাছেঁড়ায় জীবাণুর সংক্রমণ ঠেকায়। আর জিঙ্ক অক্সাইড ত্বকের উপর একটা বর্ম বা শিল্ড তৈরি করে, যা বাইরের ধুলোবালি থেকে ত্বকের রক্ষা করে এবং ক্ষত শুকাতে সাহায্য করে। আর ল্যানোলিন? ল্যানোলিন হলো এক ধরনের প্রাকৃতিক তেল, যা মানুষের ত্বকের স্বাভাবিক তেলের খুব কাছাকাছি। এটি রুক্ষ ত্বককে আর্দ্র রাখে। এই তিনটির যুগলবন্দি এমন একটা মেকানিজম তৈরি করে, যা মানে শীতের রুক্ষতা, ঠোঁট ফাটা থেকে শুরু করে শিশুদের ছোটখাটো ক্ষত সব কিছুর এক অব্যর্থ সমাধান হয়ে ওঠে। ও আচ্ছা, আর এই কার্যকারিতার কারণেই এটি শুধু বাংলায় আটকে থাকেনি। সোর্স বলছে কাশ্মীরের বরফ ঢাকা অঞ্চল থেকে দক্ষিণ ভারতের কড়া রোদের আবহাওয়া পর্যন্ত সব জায়গায় এটা সমাদৃত হয়েছে। একদম। কার্যকারী না হলে কি আর মানুষ এত বছর ধরে কিনতো? কিন্তু এখানে আমি একটু পুশব্যাক করতে চাই। মার্কেটিংয়ের বেসিক নিয়ম তো বলে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে বদলাতে হবে। হ্যাঁ, সেটা তো সব বিজনেসগুলি শেখানো। ঠিক তাই। নোকিয়া বা কোডাকের মতো বিশাল সব কোম্পানি শুধু যুগের সাথে নিজেদের পরিবর্তন করেনি বলে বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। মানে বর্তমান যুগে যেখানে সব ব্র্যান্ড টিকে থাকার জন্য, তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার জন্য প্রতিনিয়ত তাদের প্যাকেজিং, লোগো বা চেহারা বদলাচ্ছে, সেখানে প্রায় 100 বছর ধরে ওই একই গাঢ় সবুজ টিউব আর একই হাতির লোগো ধরে রাখা কি একটা বিশাল ব্যবসায়িক বোকামি নয়? মানে এটা তো একটা সুইসাইডাল ডিসিশন হতে পারত। আপাত দৃষ্টিতে এটাকে মার্কেটিংয়ের বেসিক নিয়মের পরিপন্থী মনে হতেই পারে, কিন্তু বোরোলিনের ক্ষেত্রে এই কখনো পরিবর্তন না হওয়ার সাহসটাই তাদের সবচেয়ে বড় মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, সেটা কিভাবে? এর পেছনের মেকানিজমটা হলো কনজিউমার ট্রাস্ট বা ভোক্তাদের অন্ধবিশ্বাস। একটু তলিয়ে ভাবুন, আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে যেখানে প্রতিদিন সবকিছু বদলে যাচ্ছে, সেখানে মানুষ অবচেতনভাবে এমন কিছু আঁকড়ে ধরতে চায় যা স্থায়ী, যা বদলায় না। ও মানে একটা নস্টালজিক ফিলিং। ঠিক তাই। একজন মানুষ যখন ওই চিরচেনা সবুজ টিউবটা কেনেন, তিনি শুধু একটা রাসায়নিক মলম কেনেন না, তিনি তার ছোটবেলার স্মৃতি, তার ঠাকুরমার হাতে স্পর্শ এবং একটা নিশ্চিত আস্থার অনুভূতি কেনেন। এই সাইকোলজিক্যাল নির্ভরতাটাই বোরোলিনকে বাজারের হাজারটা নতুন ট্রেন্ডি কসমেটিক্স থেকে আলাদা করে রেখেছে। তার মানে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে তারা নস্টালজিয়াকে একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর এই ব্র্যান্ডিংয়ের প্রসারে রেডিওর ভূমিকা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একদমই না। রেডিও তো সে যুগে ঘরে ঘরে বাজত। হ্যাঁ, বিবিধ ভারতীতে বোরোলিনের সংসার নামের সেই জনপ্রিয় অনুষ্ঠানটার কথা ভাবুন। আর তার সাথে শ্রাবন্তী মজুমদারের গাওয়া সেই আইকনিক জিঙ্গেল, সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। এই একটা লাইন প্রজন্মের পর প্রজন্ম বাঙালির কানে গেঁথে আছে। আর শুধু রেডিও জিঙ্গল নয়, আধুনিক যুগেও কিন্তু তারা নিজেদের সাংস্কৃতিক শেকড়ের সাথে যুক্ত রেখেছে। হ্যাঁ, ওই ঋতুপর্ণ ঘোষের ট্যাগলাইনটার কথা বলছেন তো? একদম। পরিচালক ঋতুপর্ণ ঘোষের দেওয়া সেই বিখ্যাত ট্যাগলাইনের কথা মনে আছে, বঙ্গজীবনের অঙ্গ। এই একটা ছোট বাক্য কিভাবে একটা বাণিজ্যিক পণ্যকে একটা আস্ত জাতির সাংস্কৃতিক পরিচয়ের সাথে একীভূত করে দিল, সেটা মার্কেটিংয়ের ইতিহাসে একটা দারুণ কেস স্টাডি হতে পারে। সত্যি ভাবলে অবাক লাগে। আর অদ্ভুত ব্যাপার হলো, গৌরমোহনের নাতি দেবাশিস দত্ত যখন যুগের চাহিদায় শিশুদের ব্যবহারের উপযোগী করে বোরোলিন আল্ট্রা স্মুথ বাজারে আনলেন, তখনও কিন্তু তারা মূল কেমিক্যাল ফর্মুলাতে একটুও হাত দেননি। হ্যাঁ, ওই ট্রাস্টটা তারা ভাঙতে চাননি। এবং কোম্পানি হিসেবে জিডি ফার্মাসিউটিক্যালস কিন্তু মোটেও পিছিয়ে নেই। তাদের সুথল নামের লিকুইড অ্যান্টিসেপটিক এখন কোম্পানির মোট বিক্রির প্রায় 30% দখল করে আছে। সুথল তো এখন দারুণ জনপ্রিয়। হ্যাঁ, এছাড়া তাদের খাস সাবান, ইলিন হেয়ার অয়েল আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই এতগুলো নতুন প্রোডাক্টের সাফল্য সত্ত্বেও ওই আদি ও অকৃত্রিম সবুজ টিউবের আবেদন এক চুলো কমেনি। আর ঠিক এই অভাবনীয় সাফল্যের কারণেই তৈরি হয় এক নতুন বিপদ।
মানে যখন কোনো ব্র্যান্ড এতটা আইকনিক হয়ে ওঠে এবং যুগের পর যুগ একই রকম থাকে, তখন বাজারের একটা অসাধু চক্র তার ফায়দা তুলতে চায়। মানে নকল প্রোডাক্টের কথা বলছেন? হ্যাঁ, শুরু হয় নকল প্রোডাক্টের ছড়াছড়ি, আর এই উত্তরাধিকার বা লিগেসি রক্ষা করার জন্যই প্রয়োজন হয় একটা শক্তিশালী আইনি ঢালে। আর এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে, আইনি কাঠামোর বিষয়টা। আমি আমাদের আলোচনার একদম শুরুতে 2024 সালের 7ই আগস্ট দিল্লি হাইকোর্টের যে ঐতিহাসিক রায়টার কথা বলেছিলাম, চলুন এবার সেই প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, ওই রায়টা তো পুরো এফএমসিজি সেক্টরকে নাড়িয়ে দিয়েছে। একদম। ঘটনাটা হলো, সেন্টো প্রোডাক্টস নামের একটা কোম্পানি বোরো বিউটি নামে হুবহু বোরোলিনের মতো দেখতে একটা ক্রিম বাজারে ছেড়েছিল। প্যাকেজিংয়ের রং সেই একই গাঢ় সবুজ, লেখার স্টাইল এক, ইভেন নামের শুরুতেও বোরো শব্দটা রাখা হয়েছে। মানে পুরোপুরি কনজিউমারদের বিভ্রান্ত করার চেষ্টা। হ্যাঁ, তো জিডি ফার্মাসিউটিক্যালস এর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় এবং এক বিশাল আইনি বিজয় লাভ করে। কিন্তু আমার প্রশ্ন হলো, একটা রঙের ওপর বা একটা সাধারণ প্যাকেজিংয়ের ওপর কি কেউ একচেটিয়া আইনি অধিকার দাবি করতে পারে? আদালত ঠিক কোন যুক্তিতে রায়টা দিল? আইনি মেকানিজমটা বোঝা এখানে খুব জরুরি। সেন্টো প্রোডাক্টসকে শুধু যে ওই নকল প্যাকেজিং বাজার থেকে তুলে নিতে হয়েছে তা নয়, আদালত তাদের নাম থেকে বোরো শব্দটি বাদ দিতে এবং প্যাকেজিংয়ের সবুজ রং পরিবর্তন করে নীল করতে বাধ্য করেছে। আর তার সাথে 2 লক্ষ টাকার জরিমানাও তো করেছিল, তাই না? একদম। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো আদালতের একটি বিশেষ পর্যবেক্ষণ। আদালত বোরোলিনকে একটি ওয়েল নোন ট্রেডমার্ক বা সুপরিচিত ট্রেডমার্ক হিসেবে আইনি স্বীকৃতি দিয়েছে। এই ওয়েল নোন ট্রেডমার্ক তকমাটার আসলে আইনি ওজনটা কতটা? এটা ট্রেডমার্ক আইনের সবচেয়ে শক্তিশালী একটা সুরক্ষা কবচ। যখন কোনো প্রোডাক্ট সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে যায় যে তার প্যাকেজিংয়ের একটা নির্দিষ্ট রং বা লোগো দেখলেই মানুষ চোখ বন্ধ করে বলে দিতে পারে এটা কোন কোম্পানির পণ্য, তখন আইনটাকে এই বিশেষ মর্যাদা দেয়। ও, মানে এটা প্রমাণ করে যে ব্র্যান্ডটা কতটা আইকনিক। হ্যাঁ, আর এই স্বীকৃতি পাওয়ার অর্থ হলো অন্য কোনো কোম্পানি, এমনকি সম্পূর্ণ ভিন্ন কোনো প্রোডাক্টের ক্ষেত্রেও বোরোলিনের এই আইডেন্টিটি বা পরিচিতিটা নকল করতে পারবে না। রায়ে বিচারপতি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি শুধুমাত্র একটি ক্রিম নয়, এটি ভারতীয় ইতিহাসের একটি অংশ। সত্যি, এটা একটা বিশাল ব্যাপার। আর এই আইনি লড়াইয়ে জেতার পেছনে কিন্তু ডেটার একটা বড় ভূমিকা ছিল। হ্যাঁ, আদালতে তো প্রমাণ পেশ করতে হয়েছিল। ঠিক, আদালতে পেশ করা তথ্য অনুযায়ী বোরোলিনের বার্ষিক 171 কোটি টাকার বিক্রি এবং 37 কোটি টাকার বিশাল বিজ্ঞাপন ব্যয় প্রমাণ করে দিয়েছে যে মার্কেটে তাদের পজিশন কতটা শক্তিশালী। এটা অনেকটা মানে নিজের দুর্গ বা প্রাসাদের চারপাশের দেয়ালগুলো আইন দিয়ে দুর্ভেদ্য করে তোলার মতো ব্যাপার। দারুণ বলেছেন। এই রায় ভারতের এফএমসিজি সেক্টর এবং অন্যান্য দেশীয় ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর জন্য একটা বিশাল বার্তা দিয়ে গেল। শুধু আবেগ দিয়ে বা আমরা 100 বছর পুরনো বলে দাবি করলেই লিগেসি রক্ষা করা যায় না। নিজের স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি আধুনিক আইনি কাঠামোর সঠিক ব্যবহার করে তাকে সুরক্ষিত করাটাও সমান জরুরি। একদম ঠিক। ইতিহাস আর আধুনিক আইনের এই মেলবন্ধনটাই একটা ব্র্যান্ডকে অমর করে রাখে। এই মামলাটি অন্যান্য দেশীয় ব্র্যান্ডগুলোকে ঠিক এই বার্তাই দেয় যে ধারাবাহিকতা বজায় রাখুন, ভোক্তাদের বিশ্বাস ভাঙবেন না এবং প্রয়োজন হলে আইনের সর্বোচ্চ স্তরে গিয়ে নিজের পরিচয়কে রক্ষা করুন। তাহলে যদি আমরা আজকের এই পুরো জর্নিটাকে একবার 100তই গাঁথি, মানে 1929 সালে এক তরুণ বাঙালির জেদ আর এক কিংবদন্তি বিজ্ঞানীর নির্দেশনায় একটা বিদেশি পণ্য বর্জনের ডাক থেকে শুরু হয়েছিল এই স্বদেশী উদ্যোগ। হ্যাঁ, এক অসাধারণ শুরু। শুধুমাত্র বোরিক পাউডার আর ল্যানোলিনের একটা নিখুঁত ফর্মুলা কিভাবে 1 শতাব্দী পরে ভারতের অন্যতম সুরক্ষিত ট্রেডমার্ক হয়ে উঠল, আর ঠাকুরদাদার ওষুধের বাক্স থেকে আধুনিক প্রজন্মের স্কিন কেয়ার রুটিনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হলো, তার গল্পটা সত্যিই মুগ্ধ করার মতো। সত্যি তাই। বোরোলিনের এই যাত্রা আমাদের প্রমাণ করে দেয় যে একটি নিছক ব্যবহারিক পণ্য কিভাবে একটি জাতির আবেগ, স্বাধীনতা সংগ্রাম এবং যুগের পর যুগ টিকে থাকার লড়াইয়ের নীরব সাক্ষী হতে পারে। আর আজকের দিনে যেখানে কনজিউমারিজম বা ভোগবাদের যুগে সবকিছুর আয়ু খুব ক্ষণস্থায়ী, সেখানে বোরোলিনের এই শতবর্ষের যাত্রা আমাদের শেখায়
যে গুণমানের সাথে যদি শেকেরের প্রতি বিশ্বস্ততা থাকে তবে সময়ের কোনো বাধাই একটা ব্র্যান্ডকে ম্লান করতে পারে না। একদম, এর চেয়ে বড় শিক্ষার কিছু হতে পারে না। আজকের আলোচনা শেষ করার আগে আমি সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে আমরা প্রতিনিয়ত নিজেদের আপডেট করতে ব্যস্ত, লেটেস্ট ট্রেন্ডের সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের আসল সত্তাকেই হয়তো বদলে ফেলছি, সেখানে বোরোলিনের এই অবরত্বের রহস্য কী তবে? তাদের কখনোই পরিবর্তন না হওয়ার সেই দুঃসাহস? ভাববার মতো কথা। এই প্রচণ্ড দ্রুতগামী জীবনেও কি আমাদের প্রত্যেকের ভেতরে বা আমাদের চারপাশে এমন কিছু সবুজ টিউব থাকা উচিত নয়, যা পৃথিবীর সমস্ত পরিবর্তনের ঝড়ের মাঝেও নিজের পরিচয়ে, নিজের বিশ্বাসে একদম স্থির আর অপরিবর্তিত থেকে যায়? ভাববেন বিষয়টা। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।